স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর চতুর্থ পর্বে। আপনাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, ইকবাল সিদ্দিকী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক। সুপ্রিয় সুধী, বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায়, মুক্ত বুদ্ধি সম্পন্ন হতে শেখায়। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রথমবারের মতো অনলাইনে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021। আজকের অনলাইন বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করছেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। অনলাইন বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে আমাদের সাথে 3 জন গুণী মানুষ সংযুক্ত রয়েছেন। বিচারক হিসেবে সংযুক্ত আছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। যুক্ত আছেন শিল্পকলা একাডেমির সম্মাননাপ্রাপ্ত গুণীজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিয়াকত চৌধুরী। সংযুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক ও মুক্তধারার সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লি। সুপ্রিয় সুধী মণ্ডলী, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর চতুর্থ পর্বের বিষয় নির্ধারিত হয়েছে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রয়োজন জনগণের সচেতনতা। প্রস্তাবের পক্ষে বলবে ইকবাল সিদ্দিকী কলেজ এবং প্রস্তাবের বিপক্ষে বলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। চলুন আমরা আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতার্কিকদের সাথে পরিচিত হয়ে নিই। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পক্ষ দল ইকবাল সিদ্দিকী কলেজ। তাদের দলের নাম দুর্জয়। প্রথম দলের প্রথম বক্তা শিহাব সাহেব, তিনি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা সানজিদা জাহান খান, তিনি দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। এবং পক্ষ দলের দলনেতা কায়েস আহমেদ হৃদয়, তিনি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অপরপক্ষে বিপক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের দলের নাম বিদ্যাসাগর। বিপক্ষ দলের প্রথম বক্তা রিয়াদ হাসান, তিনি সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা তাজরিন মাহমুদ পৌশি, তিনি পপুলেশন সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এবং বিপক্ষ দলের দলনেতা সামান্তা হক, তিনি পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সুপ্রিয় সুধী মণ্ডলী, বিতর্ক প্রতিযোগিতা শুরুর পূর্বে জেনে নেওয়া যাক প্রতিযোগিতার নিয়মাবলী। অনলাইনে ইকবাল সিদ্দিকী কলেজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সম্ভবত সঞ্চালক নেটওয়ার্কের সমস্যার কারণে বিচ্ছিন্ন হয়েছেন, অথবা বিচ্ছিন্ন না হলেও তার নেটওয়ার্কের সমস্যার কারণে তার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না। তো স্বাভাবিকভাবেই আমরা প্রতিযোগিতা শুরু করার আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় প্রথম বক্তা ইকবাল সিদ্দিকী কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী শিহাব সাহেব, সে প্রস্তাবের পক্ষে বলবে। আজকের এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সভাপতি মহোদয়,
বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বিতার্কিক এবং যারা দেখছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রয়োজন, জনগণের সচেতনতা। সঙ্গত কারণেই আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিতর্কের শুরুতেই কয়েকটি বিষয় আমি সংজ্ঞায়িত করে যেতে চাই। আইন বলতে মানুষকে সুষ্ঠু, স্বাধীন এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার যে নিয়ম কানুন তাই বোঝানো হয়। কঠোর প্রয়োগ বলতে সুশৃঙ্খলভাবে পরিচালনার এই নিয়ম নীতিগুলো ব্যবহারে মানুষকে কঠোরভাবে বাধ্য করতে বলা হয়েছে। যেখানে আইনের সংজ্ঞাতে স্বাধীন শব্দটি রয়েছে, সেখানে কঠোরতা তার সাথে বেমানান। এবার আসা যাক স্বাস্থ্যবিধির ক্ষেত্রে। স্বাস্থ্যবিধির সংজ্ঞা হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় পালনীয় বিধিবিধান। প্রতিপালন বলতে প্রতিপাল্য বা পালনীয় বিষয়। আর সচেতনতা হচ্ছে নিজের জ্ঞান সবসময় জাগ্রত রাখা, যাতে নিজের দ্বারা নিজের বা অপরের কোনো প্রকার ক্ষতি না হয়। আর জনগণের সচেতনতা বলতে একটি দেশের সাধারণ জনতার পরিস্থিতি বিবেচনায় নিজের জ্ঞানকে সবসময় জাগ্রত রাখাকে বোঝায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রণীত করোনাকালীন ব্যক্তিগত স্বাস্থ্যবিধিগুলো হলো বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া অথবা অ্যালকোহলযুক্ত হাত ধোয়া সামগ্রী ব্যবহার করা, হাঁচি কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢাকা, টিস্যু ব্যবহার করা, কোনোই মুখ ঢাকা এবং ব্যবহৃত টিস্যু নির্ধারিত স্থানে ফেলা, সার্বক্ষণিক ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা, 3 ফিট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলা ইত্যাদি। এক্ষেত্রে আইন প্রয়োগ করেই একজন ব্যক্তিকে কিছুক্ষণ পর পর হাত ধুতে বাধ্য করা সম্ভব নয়, যদি না সে ব্যক্তিগতভাবে সচেতন হয়। এক্ষেত্রে আপনাদের আইন কি পারবে একজন ব্যক্তি হাঁচি কাশি দেওয়ার সময় কোনো রুমালে বা টিস্যুতে মুখ ঢাকলো কিনা তা সার্বক্ষণিক মনিটরিং করতে? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের কাছে। সব থেকে বড় বিষয় শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখা, যা ঘরের বাইরে আইন দ্বারা নিশ্চিত করা যায়, যদিও তা অতি সামান্য, কিন্তু ঘরের ভেতর আমরা প্রতিনিয়ত তা ভঙ্গ করি অসচেতনতার জন্য। আমরা যদি স্বাস্থ্যবিধি প্রতিপালনের সচেতনতার কথা বলি, টেলিভিশন, বিজ্ঞাপন, অভিনয় শিল্পী, চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রণালয় সহ স্বয়ং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলি, তাহলে তারা নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের স্বাস্থ্যবিধি প্রতিপালনের সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, আইনের প্রতি নয়। এরপরে কি আপনাদের বলার সুযোগ আছে স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রয়োজন, আইনের কঠোর প্রয়োগ? নিশ্চয়ই নয়। তাহলে আপনাদের মানতেই হবে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রয়োজন, জনসচেতনতা। আর এক্ষেত্রে আপনারা যদি জেগে জেগে ঘুমান তাহলে তো ভিন্ন কথা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়েছে দুর্ঘটনা, তাই এক্ষেত্রে প্রয়োজন চালক তথা পথচারী সচেতনতা। এ মাসের 12 তারিখ হতে খুলে দেওয়া হয়েছে স্কুল এবং কলেজ, তাতেও বারবার স্বাস্থ্যবিধি প্রতিপালনের সচেতনতার কথা বলা হয়েছে, আইনের কঠোর প্রয়োগ নয়। এবং শিক্ষার্থী শিক্ষকরা এই স্বাস্থ্যবিধি প্রতিপালনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, কারণ তারা সচেতন। আইন দেশের সর্বস্তরের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব না, কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যম, স্বেচ্ছাসেবক, প্রাচীরপত্র, মাইকিং, কাউন্সিলিং, বিভিন্ন সভা সমিতির মাধ্যমে মানুষকে সচেতন করা সম্ভব। ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে এর প্রমাণ পাওয়া গেছে বিপক্ষ দল। সরকারের বাল্যবিবাহ রোধে প্রণীত আইন বাল্যবিবাহ রোধ করতে পারেনি, কিন্তু একজন সচেতন পিতামাতা তার কন্যা সন্তানটিকে কখনোই বাল্যবিবাহ দেন না, কারণ তারা এক্ষেত্রে সম্পূর্ণ সচেতন এবং আইন এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। আমরা গত 2 ঈদে দেখেছি মাওয়া, কাঁঠালবাড়ি, মাঝিরকান্দি, পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে মানুষকে আইন অমান্য করে নৌযানে চেপে বাড়িতে গিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এসব আইন কঠোরভাবে প্রয়োগ করতে, বরং আইন প্রয়োগে ব্যর্থ হয়ে উপায় না পেয়ে আইন প্রয়োগকারী সংস্থা যাত্রীদের সহায়তা করেছে বাড়ি যেতে। তাই প্রতিপক্ষদের বলতে চাই, তর্কের খাতিরে তর্ক নয়, আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রয়োজন, জনগণের সচেতনতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিহাব সাহেব। আমি শিহাব সাহেবকে দিয়েছি 72। প্রথম বক্তা ভালো লাগছে, তাকে আমি দিয়েছি 71। আমি 73 দিয়েছি, 73।
এবারে আমি প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা রিয়াদ হোসেনকে। আসসালামু আলাইকুম, আমি আমার বক্তব্য শুরু করছি। আশা করছি আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে। যদি শোনা না যায় তাহলে অবশ্যই আমাকে অবগত করবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় সভাপতি। বক্তব্য উপস্থাপন করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই মঞ্চে আমাকে বিতর্কের সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আজ আমাদের বিতর্কের বিষয় হচ্ছে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রয়োজন জনগণের সচেতনতা। আমাদের পক্ষ দলে যে প্রথম বক্তা রয়েছেন তিনি খুব সুন্দরভাবে সংজ্ঞায়ন করলেন, তার সংজ্ঞান নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার সংজ্ঞান শুনে তিনি একটি কথা বললেন যে আইন যেখানে রয়েছে স্বাধীনতা সেখানে কঠোর প্রয়োগ শব্দটি খুবই বেমানান। দেখুন মাননীয় সভাপতি, আইন কার কাছে কঠোর হয়? যিনি আইন ভঙ্গ করে তার কাছে আইন কঠোর হয়, কিন্তু যিনি আইন মেনে চলেন তার কাছে আইন হয় মধুর এবং স্মৃতিময়। তাই তিনি আইন তাকে সহায়তা করে, আইন তার জন্য হয় বন্ধুসুলভ। কিন্তু যদি যিনি আইন ভঙ্গ করবেন তার জন্য আইন কখনোই বন্ধুসুলভ হবে না, আইনকে হতে হবে কঠোর। মাননীয় সভাপতি দেখুন, আজ উনি আমাদের বিভিন্ন জায়গা থেকে বিতর্ক দেখিয়ে গেলেন যে আসলে কঠোর প্রয়োগ দিয়ে নয় সচেতনতা দিয়ে সম্ভব, কিন্তু আজ আমি আপনাকে যুক্তির মাধ্যমে দেখিয়ে দিয়ে যাব যে আসলে আপনি সচেতনতা দিয়ে আসলে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে পারবেন না, যেখানে আপনাকে অবশ্যই আইনের কঠোর প্রয়োগ করতে হবে। দেখুন আজকে আপনি দেখুন, যদি বাংলাদেশের আমরা নাগরিকদের কথা বলি, যে বাংলাদেশে যারা প্রথম শ্রেণীর নাগরিক রয়েছেন তাদের মধ্যে যদি যাইতে, তারা অনেক বেশি সচেতন আমরা ধরে নিতে পারি, কারণ তারা নৈতিকভাবে শিক্ষা পেয়ে আসে, তারা অনেক বেশি উচ্চশিক্ষিত হয়ে থাকে। যদি বিসিএস ক্যাডারদের কথা বলি, তারা অনেক বেশি জ্ঞানী লোক। কিন্তু দেখুন আমরা কিন্তু তাদের মাঝেও দেখতে পাই যে দুর্নীতির দায়ে তারা অনেক সময় অপসারণ হয়ে যায়, তাদেরকে বদলি করতে হয়। এখানে কিন্তু আইনের কঠোর প্রয়োগের প্রয়োজন হয়, কারণ কি যখন তারা আইন ভঙ্গ করে তখন, অথচ দেখুন তারা কিন্তু সচেতন। এখন যদি আপনি আইনের কঠোর প্রয়োগ না করেন তাহলে কিন্তু তাদের সচেতন করতে হবে। এই যে একটি উদাহরণ দিলাম, এই উদাহরণ দিয়ে আপনি দেখেন যে আপনি বাংলাদেশের কোন স্তরে যাবেন, সেই স্তরে আপনাকে দেখতে পাবেন যে সব ক্ষেত্রে মানুষ সচেতন নয়। মানুষকে সচেতন করতে হলে দরকার হয় আইনের কঠোর প্রয়োগ। আবার দেখুন মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আজকে আমাদের যদি আমরা মনে করি যে আমাদের কি মানুষের মাঝে যে আমরা সচেতনতা ছড়িয়ে দেব, কিন্তু মানুষ যখন তার প্রয়োজনের তাগিদে বের হয়, দেখুন আমাদের যে বড় বড় শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে আসলে অনেক বেশি মানুষ বসবাস করে এবং তাদের কিন্তু যে অফিসে যাতায়াতের সময়টা সেটি একটি নির্দিষ্ট। যেমন ধরুন সকাল 8টা কিংবা 9টা একটি সময়, যখন ব্যাপক মানুষকে একসাথে অফিসে যেতে হয়, তখন তার প্রয়োজন তার নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছানো। এখন যদি আপনি মানুষকে সচেতন করতে চান তাহলে মানুষ নির্দিষ্ট সময় পৌঁছাতে পারবে না। এই জন্য মানুষ দেখা যায় যে সচেতনতা ভেঙে হলেও তার অফিসে পৌঁছাতে হয়। কিন্তু যদি আপনি এখানে একটা কঠোর প্রয়োগ করেন, মানুষ যদি জানে যে আমি এই যদি সচেতনতা, আমি যদি স্বাস্থ্যবিধি ভঙ্গ করি তাহলে আমি শাস্তি পাবো, তাহলে কিন্তু মানুষ বাধ্য হবে যে আমার 5 মিনিট দেরি হলেও আমাকে কিন্তু হচ্ছে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে আমার প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে। মাননীয় সভাপতি দেখুন, আজকে আমাদের এই যে আমার বিপক্ষ দলের আমার পক্ষ দলের বক্তা বলে গেলেন যে হচ্ছে গিয়ে আইন কিন্তু গ্রাম পর্যায়ে আসলে যেতে পারেনি। দেখুন আজকে কিন্তু বাংলাদেশের আইন একদম গ্রাম পর্যায়ে বিস্তৃত। বাংলাদেশ গ্রাম পুলিশ রয়েছে, আনসার রয়েছে, ভিলেজ ডিফেন্স যেটাকে আমরা বলি, গ্রাম পুলিশ থেকে শুরু করে পুলিশ, তারপরে হচ্ছে গিয়ে প্রশাসন। ইভেন আমরা দেখতে পেয়েছি যে করোনাকালীন সময়ে হচ্ছে গিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আইনের যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা নিয়োগ করা হয়েছে এবং তারা কিন্তু সচেতনতায় পৌঁছে গিয়েছে একদম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র জায়গায়। তো সুতরাং আমরা বলতেই পারি যে ওনারা যে কথাটি বলে গেলেন যে সর্বস্তরে পৌঁছানো সম্ভব না, এটি আসলে ভুল। আমরা আরো ওনাদের দেখেছি যে ওনারা বলছেন যে বাল্য বিবাহ রোধে নাকি আসলে আইনের কঠোর প্রয়োগ নয়, অভিভাবকদের সচেতনতাই হচ্ছে কি আইনের বাল্য বিবাহ কমাতে পেরেছে। না মাননীয় সভাপতি, আজ আসলে যে অভিভাবকরা বাল্য বিবাহ দিবে তারা জানে যে আজকে যদি আমি আমার সন্তানকে বাল্য বিবাহ দিই তাহলে আমার পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এসে আমাকেই ধরে নিয়ে যাবে, আমাকেই শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্যই আসলে কিন্তু মানুষ বাল্য বিবাহ থেকে হচ্ছে গিয়ে তাদের সন্তানকে দূরে রাখছে এবং দিচ্ছে না। তারপর উনি যে বললেন ফেরি পারাপারের কথা, আজকে দেখুন আপনি যদি মানুষকে যতই সচেতন করুন না কেন, যখন একটি উৎসবের সময় চলে আসে আর মানুষ যখন ফেরি পার হয়ে বাসায় যেতে চায়, তখন আপনি তাদের যতই সচেতন করুন না কেন মানুষ কিন্তু থামবে না। কিন্তু আজকে যদি আপনি আইনের কঠোর প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু মানুষেরা একটু 2 দিন দেরি হলেও বাড়ি যেতে 2 দিন দেরি হোক, কিন্তু মানুষ কিন্তু শাস্তির মুখোমুখি হতে চাইবে না। আজকে তারা জরিমানা দিতে চাইবে না, আজকে তারা হচ্ছে গিয়ে জেলে যেতে চাইবে না। এই যে শাস্তি জিনিসটা কিন্তু মানুষকে আসলে মানুষ আসলে অপরাধ থেকে দূরে রাখে। সেই জন্যই কিন্তু আসলে আমরা শাস্তিটা হচ্ছে গিয়ে মানুষকে দিতে চাই। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি আমরা 1 মিনিট সময় বাকি আছে। সুতরাং আমরা দেখুন আরো কিছু বিষয় আমরা আপনাদেরকে বলে যাই যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে বর্তমানে কোটিরও উপরে মানুষ টিকার আওতায় এসেছে। যে মানুষগুলো টিকা দিচ্ছে 1 ডোজ কিংবা 2 ডোজ, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে অসচেতন ভাবে ঘোরাফেরা করছে। হ্যাঁ, কিন্তু দেখুন তাদেরকে যদি আপনি শাস্তি আইনের কঠোর
শাস্তির আওতায়, কঠোর প্রয়োগের আওতায় না আনেন, তাহলে কিন্তু তারা আসলে এই ঘোরাঘুরি বাদ দিবে না। তাদেরকে কিন্তু আপনার বোঝাতে হবে যে আপনি যেটা করছেন এটা ভুল, এবং এর জন্য কিন্তু আপনার শাস্তির আওতায় আসা লাগতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে চাই যে দেখুন, বাংলাদেশে যে গত ঈদ উল ফিতরের ঠিক আগে আমরা দেখতে পেয়েছি যে সবকিছু খুলে দেওয়া হয়েছিল এবং মানুষকে বলা হয়েছিল যে আপনারা সচেতনভাবে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করুন, কিন্তু তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে না, মানুষ একদমই সচেতন হয়নি এবং করোনা খুবই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা ঠিকই দেখতে পেয়েছি যে ঈদের পরে যখন কঠোর লকডাউন দেয়া হলো, তারপর কিন্তু ঠিকই ধীরে 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 করোনা কমতে শুরু করছে। আমরা জানি যে মানুষকে সচেতন, করোনা হচ্ছে গিয়ে সংক্রামিত হওয়ার বেশ কিছুদিন পরে প্রকাশ পায়। সুতরাং এই যে কঠোর বিধিনিষেধ, হ্যাঁ আমি আমার সময় শেষ হয়েছে, আমি শেষ করছি। কঠোর বিধিনিষেধের পরেই কিন্তু আইনের কঠোর প্রয়োগের ফলে আমরা দেখতে পেয়েছি আজকে আমরা এই ঘোরাঘুরি করতে পারছি, এবং আমরা হচ্ছে গিয়ে কিছু মতো আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই নির্দেশ দিয়েই আমাদের আজকে হচ্ছে গিয়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করছে। সুতরাং আমি মনে করি আজকে বিতর্কের বিষয়টিতে আমাদের আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন যে প্রয়োজন সচেতন, এটি আসলে গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিয়াদ হাসান। আমি রিয়াদকে দিয়েছি 75। ধন্যবাদ, স্বাগত, ভালো বক্তব্য দিয়েছেন নিঃসন্দেহে। আমি দিলাম 74। আমিও 75 দিয়েছি। যুদ্ধ যেমন আরকি চালনার বিদ্যা, বিতর্কে যুক্তি তখনই সুন্দর ও সার্থক হবে যখন সেখানে জ্ঞান থাকবে। আজকের বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দলের প্রথম বক্তাদের কাছ থেকে চমৎকার ও তথ্যবহুল বিতর্ক উপভোগ করছি আমরা। প্রিয় সুধী, বিতর্কের এ পর্যায়ে প্রস্তাবের পক্ষে বলার বক্তব্য উপস্থাপনের জন্য দলের দ্বিতীয় বক্তা সানজিদা জাহান খানকে। হলে সচেতন দেশের জনগণ, বেঁচে যাবে সবার পরিবার পরিজন। আপনি মানলে মানবে সবাই, স্বাস্থ্যবিধির প্রতিপালনে সচেতনতাই চাই। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধির প্রতিপালনে প্রয়োজন জনগণের সচেতনতা। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা ইতোমধ্যে স্বাস্থ্যবিধি ও সচেতনতার বিষয়টি সংজ্ঞায়িত করে গিয়েছেন। দ্বিতীয় বক্তা হিসেবে আমি সেগুলো বিশ্লেষণ করব, এবং আমার দলের তৃতীয় বক্তা পরবর্তীতে এসে সার্বিক সমন্বয়ের মাধ্যমে দেখিয়ে দিয়ে যাবেন যে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধির প্রতিপালনে প্রয়োজন জনগণের সচেতনতাই। সচেতনতা বলতেই যেখানে নিজের ভেতরকার সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান নিজের ও অন্যের ক্ষতি সাধন রোধ করে, সেখানে স্বাস্থ্যবিধির প্রতিপালনে সচেতনতার প্রয়োজন আমরা সেটি বলতে পারি। সচেতন একজন ব্যক্তি চাইলেই নিজের পরিবার এবং চারপাশের মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন। মাইক্রোফোন মিউট হয়ে আছে। মাইক্রোফোন বন্ধ হয়েছে। সানজিদা আহমেদ খান, আপনার মাইক্রোফোন বন্ধ। হলে সচেতন দেশের জনগণ, বেঁচে যাবে সবার পরিবার পরিজন। আপনি মানলে মানবে সবাই, স্বাস্থ্যবিধির প্রতিপালনে সচেতনতাই চাই। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধির প্রতিপালনে প্রয়োজন জনগণের সচেতনতা। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা এসে স্বাস্থ্যবিধি ও সচেতনতার বিষয়টি সংজ্ঞায়িত করে গিয়েছেন। দ্বিতীয় বক্তা হিসেবে আমি তা বিশ্লেষণ করব, এবং আমার দলের তৃতীয় বক্তা পরবর্তীতে এসে সার্বিক পরিস্থিতির সমন্বয়ের মাধ্যমে দেখিয়ে দিয়ে যাবেন যে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধির প্রতিপালনে প্রয়োজন জনগণের সচেতনতা। সচেতনতা বলতে যেখানে নিজের ভেতরকার সে জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান নিজের ও অন্যের ক্ষতি সাধন রোধ করে, সেখানে স্বাস্থ্যবিধির প্রতিপালনে নিশ্চয়ই সচেতনতারই প্রয়োজন। কেননা একজন সচেতন ব্যক্তি চাইলেই নিজের পরিবার ও চারপাশের মানুষের স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে পারবেন। আসা যাক আপনাদের আইন প্রয়োগের ক্ষেত্রটিতে। আইন তো করা হয়েছে নো মাস্ক নো সার্ভিস, যার প্রয়োগ হয়েছে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি কলকারখানাতেও। কিন্তু দুঃখজনক হলো বাস্তবতা এই যে আপনি, আমি বা আমাদের অনেক পরিচিত ব্যক্তি, এমনকি আমাদের সহপাঠীরা মাস্কটি শুধুমাত্র ব্যবহার করছে সেবা নিতে আসা প্রতিষ্ঠানের দ্বার প্রান্তে এসে। অন্য সময় তাদেরকে বহাল তাবিয়াতে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই। এই ক্ষেত্রে কিভাবে তাদের স্বাস্থ্যবিধি মানাতে সচেষ্ট করবে আপনার আইন প্রতিপক্ষ?
হ্যাঁ, আপনাদের প্রথম বক্তা বলে গিয়েছে আইনকে কঠোরভাবে নিলেই স্বাস্থ্যবিধি মানতে তারা পারবে, কিন্তু তাদের সাথে মাস্ক তো সর্বক্ষণই থাকছে, কিন্তু সেটি তারা ব্যবহার করছে তখনই যখন তার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হচ্ছে। কেননা তারা জরিমানার ভয়ে তখন মাস্কটি ব্যবহার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুধু দেখানোর জন্য। তারা মাস্কটি এর জন্য ব্যবহার করছে না যে তাদের স্বাস্থ্যবিধি প্রতিপালন করা প্রয়োজন, একমাত্র তাদের সচেতনতাই তাদেরকে সর্বক্ষণ মুখে মাস্কটি রাখতে সাহায্য করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে শুধু নয়। এক্ষেত্রে কঠোর আইন শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানে সীমাবদ্ধ প্রতিপক্ষ। এক্ষেত্রে কঠোর আইন কখনোই পারবে না সার্বক্ষণিক স্বাস্থ্যবিধির প্রতিপালন নিশ্চিত করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন আমরা এমন অনেক হাস্যকর পরিস্থিতি দেখতে পাই যাতে খুব সহজেই বোঝা যায় যে আইনের চাপের মুখে পড়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে গিয়ে অনেকে অনেক হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করছে, কিন্তু এসব হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হতো না যদি তারা নিজের সচেতনতা থেকে স্বাস্থ্যবিধির প্রতিপালন করত। বর্তমানে খুবই পরিচিত একটি প্রতিপাদ্য হচ্ছে আতঙ্ক নয়, দরকার সচেতনতা। এক্ষেত্রে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি অনেক গণ্যমান্য ব্যক্তিরাও কাজ করে চলেছেন জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। কিন্তু কখনোই এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ পারবে না একটি আতঙ্কমুক্ত পরিবেশের সৃষ্টি করতে। প্রথম বক্তা এসে বলে গিয়েছেন যে এক্ষেত্রে আইনকে আমাদের প্রথম বক্তা বন্ধুত্বপূর্ণ পরিবেশ হিসেবে নিয়েছেন, কিন্তু আইনকে তো বন্ধুত্বপূর্ণ হিসেবে না নিলে আমরা তো শুধু ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করবো, আতঙ্কযুক্ত পরিবেশের সৃষ্টি করব। সচেতন আমরা কখনোই হতে পারবো না যদি আইনকে আমরা কঠোরভাবে প্রয়োগ করি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন আমরা এমন অনেক প্রতিবেদন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে বের হলে সেখানকার এলাকা ফাঁকা হয়ে যায়, সেখানকার মানুষকে দেখা যায় স্বাস্থ্যবিধি মানছে, কিন্তু যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা থেকে চলে যায় তখন সেখানকার মানুষকে দেখা যায় এই স্বাস্থ্যবিধি না মেনে যে যার মতো রাস্তাঘাটে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ একটি ঘনবসতি, সেখানে চাইলেই আমরা সর্বক্ষণ 24 ঘন্টা যেখানে সেখানে যত্রতত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে রাখতে পারবো না। যদিও বা খুব সম্ভব হয় তবে তা একটি পাড়ায় মহল্লায় কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিষ্ঠানের চারপাশে তা সম্ভব, কিন্তু মানুষের ঘরে ঘরে তা সম্ভব নয়। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সব থেকে বেশি নিজের পরিচ্ছন্নতাকে প্রাধান্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এক্ষেত্রে ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত কিভাবে করবে আইন? একজন ব্যক্তি ঘরের বাহির থেকে ঘরে ফিরে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুচ্ছে কিনা কিংবা টিস্যু দিয়ে হাঁচি কাশির সময় নাক মুখ ঢাকছে কিনা তাকে আইন সর্বক্ষণ মনিটরিং করতে পারবে প্রতিপক্ষ? কখনোই পারবে না। এক্ষেত্রে একান্ত ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতায় একজন ব্যক্তিকে পারবে এই কাজগুলো করতে, প্ররোচিত করতে এবং তাকে সচেষ্ট করতে। বাংলাদেশ সংক্রমণ ব্যাধি প্রতিরোধে প্রচলিত আইন সংক্রমণ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু আমরা তো বাঙালি জাতি অনেক কিছুতেই ভয় পাই না। পুলিশ জরিমানা ব্যবস্থা প্রয়োগ করা হলেও আমরা তাতে ভয় পাইনি, যদিও বা আমরা দেখিয়েছি আমরা স্বাস্থ্যবিধি প্রতিপালন করছি, কিন্তু তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই। কিন্তু অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন, সাকিব আল হাসানের মতো ব্যক্তিরা আইনের চাপের মুখে না পড়েও স্ব-উদ্যোগে থেকেছেন হোম কোয়ারেন্টাইনে, কারণ তারা দেশের সচেতন নাগরিক। তাদের ভিতরে রয়েছে আত্মসচেতনতা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের স্পৃহা। আইনের কঠোরতা, জরিমানা, স্বাস্থ্যবিধি প্রতিপালনে মানুষকে চেষ্টা করতে পারে না প্রতিপক্ষ, যা একমাত্র একজন ব্যক্তি স্ব-উদ্যোগ করতে পারে। করোনা একটি জ্যামিতিক প্রক্রিয়ায় বৃদ্ধি পাচ্ছে। এর ধারাটি হচ্ছে 2 থেকে 4, 4 থেকে 8। একমাত্র ব্যক্তিগত সচেতনতার দ্বারা স্বাস্থ্যবিধি প্রতিপালনই পারে এ ধারাটি ঠেকিয়ে রাখতে। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে দেখা গিয়েছে যেখানে ছিল পর্যাপ্ত আইন, স্বাস্থ্যবিধি এবং কঠোর আইন, কিন্তু সেখানকার মানুষ করোনা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হয়েছে, কারণ সেখানকার মানুষ ছিল অসচেতন, কেননা তাদেরকে দেখা গিয়েছে মাস্ক পরবে না বলে বিভিন্ন সময় আন্দোলন করতে। আমাদের দেশে বিভিন্ন সময় আইন প্রয়োগ করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণধুলায় সম্মুখীন হতে হয়েছে, উঠে এসেছে গণমাধ্যমে, কেননা সেখানকার মানুষ ছিল অসচেতন। বিভিন্ন সময় মনিটরিংতে দেখা গিয়েছে ভ্রাম্যমাণ আদালতকে আইন কঠোরভাবে প্রয়োগ হচ্ছে কিনা, সে সময় দেখা গিয়েছে চারপাশে উৎসুক জনতার ভিড় স্বাস্থ্যবিধি না মেনে। কঠোর আইন তাদেরকে ঘরে আটকে রাখতে পারেনি প্রতিপক্ষ, শুধুমাত্র পারত তাদের সচেতনতা তাদেরকে ঘরে আটকে রাখতে। পরিশেষে বলতে চাই যে আইন মানে তালগাছটি আমার নীতি থেকে বেরিয়ে এসে আপনারাও আমাদের সঙ্গে একযোগ হয়ে বলুন আইনের কঠোর প্রয়োগ না স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রয়োজন জনগণের সচেতনতা, কারণ আইন তৈরি করা হয় জনগণের জন্য। তারা যদি সচেতনভাবে সে আইন না মানে কখনোই সে আইন প্রয়োগ করে লাভ হবে না, কারণ একমাত্র সচেতনতাই কার্যকর করতে পারে আইনের। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঞ্জিতা জাহান খান। বিতার্কিকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবে সময় মানার ব্যাপারে।
আমি সঞ্জিতাকে দিয়েছি 74। আমি দিলাম 72। আমি 75। এবারে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তাজরিন মাহমুদ পৌশিকে। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। আচ্ছা, ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই বিতর্কের মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রয়োজন জনগণের সচেতনতা। মাননীয় সভাপতি, আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন, পক্ষ দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার কথা বলে গিয়েছেন যে ওনারা স্বাস্থ্যবিধির মাধ্যমে শুধুমাত্র স্বাস্থ্যবিধির মাধ্যমে জনগণের সচেতনতার মাধ্যমে ওনারা হচ্ছে করোনাগুলো নির্মূল করতে পারবে। কিন্তু মাননীয় সভাপতি, আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে হচ্ছে যে উনি বলেছেন যে রাস্তাঘাটে হচ্ছে ওনারা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যখন হচ্ছে দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে তখন হচ্ছে শুধুমাত্র মাস্কটা ইউজ করছে। কিন্তু আমার কথা হচ্ছে, তো এখানে যদি আমরা আইনের কঠোর প্রয়োগটা করি, এখানে যদি আমরা যদি এখানে আইনের সচেতনতা গুলো করি যে ওনারা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ একটা জরিমানা কিংবা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট আইন থাকবে যে এখানে যদি কেউ স্বাস্থ্যবিধি না মানে তার জন্য আমরা এরকম শাস্তি দিব, এরকম শাস্তি প্রদান করবো। অন্ততপক্ষে সেই ভয়ে হলেও কিন্তু সেখানে স্বাস্থ্যবিধিটা মানা হবে। কিন্তু সেই জায়গায় কিন্তু যদি আমরা আইনের প্রয়োগটা না করি তাহলে কিন্তু নিজ থেকে কেউ স্বাস্থ্যবিধি মানছে না মাননীয় সভাপতি। তারপর আসুন, আমরা শুধু শহর পর্যায়ের কথাগুলো বিবেচনা করলেই চলবে না, যে গ্রাম পর্যায়ে যে বিভিন্ন গ্রাম পর্যায়ে কিন্তু গ্রাম পর্যায়ে বিভিন্ন মানুষই কিন্তু একদম সচেতন নয়। তাছাড়া সেখানে কিন্তু ওনারা বিশ্বাসই করতে চায় না যে কিছু আছে কিংবা এরকম কিছু ওনারা বিশ্বাসই করতে চায় না। সেক্ষেত্রে কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি আইন প্রয়োগের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগের মাধ্যমে যে আমরা ওনাদেরকে বলে দেওয়া হয় যে এখানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে কিংবা হচ্ছে স্যানিটাইজার ইউজ করা, এই জিনিসগুলো কিন্তু ওনারা হচ্ছে বুঝতেছে না। তখন ওনারা কি করছে যে সবাই মিলে একসাথে বাজারে ঘোরাঘুরি করা হচ্ছে, সেখানে কিন্তু মাননীয় স্পিকার স্বাস্থ্যবিধিটা মানা হচ্ছে না। তারপর হচ্ছে ওনারা বললেন যে দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী বলেছে স্বাস্থ্যবিধি রক্ষা করার কথা, কিন্তু মাননীয় সভাপতি প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে কিন্তু বারবার কঠোর লকডাউন দেওয়া হয়েছে। যদি শুধুমাত্র স্বাস্থ্যবিধির মাধ্যমে আমরা করোনাকে নির্মূল করতে পারতাম তাহলে কিন্তু কঠোর লকডাউনটা দেওয়া হতো না। তাহলে তো আমরা অবভিয়াসলি যে শুধুমাত্র মাস্ক ইউজ করব বা এরকম করলে কিন্তু আমাদের হয়ে যেত, কিন্তু সেখানে কিন্তু দেখা গিয়েছে যে করোনা হচ্ছে বিভিন্ন ভাবে বেড়ে চলেছে। এবং যখন হচ্ছে লকডাউনটাকে আমরা শিথিল করে দেওয়া হয়েছে, তখন কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর হার এবং হচ্ছে শনাক্তের হার সবগুলোই কিন্তু বেড়ে গিয়েছে। সেখানে কিন্তু যখন মাননীয় সভাপতি যখন হচ্ছে আমাদের কঠোর লকডাউনটা দেওয়া হয়েছে, তখনই কিন্তু মাননীয় সভাপতি যে আপনার করোনা আস্তে আস্তে নির্মূল হয়েছে এবং করোনা শনাক্তের হারটা কমে এসেছে। তখন হচ্ছে আমরা দেখতে পেয়েছি কি আমরা এখন 12 তারিখে আমাদের স্কুল কলেজ খুলে দিয়েছে, কিন্তু সেখানে যখন শিথিল করা ছিল তখন কিন্তু সেটা সম্ভব হয়নি। তারপর মাননীয় সভাপতি, আমার দলের পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে আমরা আইনকে শুধুমাত্র বন্ধুসুলভ দেখছি, কিন্তু ওনারা বলছেন এটা ভীতিকর অবস্থায় দেখবে। কিন্তু মাননীয় স্পিকার, আইনকে আপনারা তখনই ভীতিকর অবস্থায় দেখবেন যখন আপনি আইনটাকে না মানবেন এবং সেটার প্রতি আপনার একটা ভয় থাকবে যে আমি হচ্ছে এই কাজটা করতেছি না, আমি হচ্ছে যেমন আমি মাস্ক পরে যাচ্ছি না, কিন্তু আইনের সামনে আমাকে মাস্ক পরতে হবে। কিন্তু এর আগে যদি আমি না পড়ি তখন হচ্ছে আমার মধ্যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হবে। কিন্তু আমরা যদি আপনাকে যদি কঠোরভাবে নির্দেশ দেওয়া হয় এবং আপনি যে সেটা মানেন, তাহলে কিন্তু আইনটাকে আমরা ভীতিকর অবস্থায় না দেখে আমরা কিন্তু সেটাকে বন্ধুসুলভ
হিসেবেও দেখতে পারি। তারপর মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে এই যে পক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে ফেরি পারাপার কিংবা তারপর হচ্ছে গ্রাম পর্যায়ে পুলিশ গ্রাম পর্যায়ে সেভাবে কঠোর লকডাউন গুলো মানা হচ্ছে না, কিন্তু মাননীয় স্পিকার গ্রাম পর্যায়ে বিভিন্ন উপজেলা লেভেল, তারপর হচ্ছে এগুলাতে, তারপর হচ্ছে গ্রাম পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু মাননীয় স্পিকার গ্রাম পুলিশ সবকিছুই রয়েছে। এবং যখন দেখবেন ঈদের সময় কিন্তু আপনি যখন একটা অনুষ্ঠানে যাচ্ছেন তখন বাড়িতে যখন ঈদের সময় যাওয়া হয় তখন কিন্তু মাননীয় স্পিকার তখন সেটা সবাই হুড়োহুড়ি করে চলে যায়। আর সেখানে যদি আমরা হচ্ছে একটা কঠোরভাবে আইনের একটা প্রয়োগ দিই তখন কিন্তু সবাই কিন্তু সেটা একটা নির্দিষ্ট ভাবে মানবে এবং ভাববে যে হ্যাঁ সেখানে তো আমাদের আইনের একটা ব্যাপার আছে, তাহলে আমরা হচ্ছে কিছুদিন একটু একটু ইয়া করে যায়, মানে একদিন দেরি করে যায়। কারণ একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের জন্য কান্না, এটা জেনেও কিন্তু মাননীয় স্পিকার এটা কিন্তু কেউ মানে না, কিন্তু আমরা যদি সেটা আইনের প্রয়োগের মাধ্যমে কঠোরভাবে প্রদান করি তাহলে কিন্তু মানবে মাননীয় স্পিকার। তাহলে আমরা বলতে চাচ্ছি যে আমাদের বিপক্ষ দল হিসেবে আমরা বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে হচ্ছে সব দিক থেকে মাননীয় সভাপতি আমরা হচ্ছে যে আমাদের আমরা জনগণকে মাননীয় সভাপতি সচেতন করতে পারি হচ্ছে আমরা আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার। ধন্যবাদ তাজরিন মাহমুদ পৌশি। আমি পৌশিকে দিয়েছি 62। আচ্ছা, ধন্যবাদ, চেষ্টা করেছেন ভালো বলবার জন্য। আমি দিলাম 63। আসলে ওর অনেক যুক্তি ছিল, তারপরেও আমাকে কিছু ভেবে 60 দিতে হলো, 60 দিয়েছি। এখন আমি পক্ষ দলের দলনেতা কায়েস আহমেদ হৃদয়কে আহ্বান জানাচ্ছি বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। প্রথমেই ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদান করার জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রয়োজন, জনগণের সচেতনতা। আমার দলের প্রথম বক্তব্য সংজ্ঞান অনুযায়ী যেখানে স্বাস্থ্যবিধির সংজ্ঞানই নির্দেশ করে ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষাকে, সেখানে আত্মসচেতন না হয়ে দেশের আইনের উপর নির্ভর করা নিতান্তই হাস্যকর কথা নয় কি? আগুন লেগেছে, আগুন, হ্যাঁ, ফায়ারের অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি কি তখন সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন আইন প্রয়োগ করবেন নাকি ফিজিক্সের কোন সূত্র প্রয়োগ করবেন? সেটি এখানে আমার সেটি নাকি নিচে নাকি কত ধারা থেকে কত জোরে নিচে নামবেন অথবা কোন রাস্তা দিয়ে কত জোরে দৌড়াবেন আগুন থেকে রেহাই পাওয়ার জন্য, সেটি করবেন? তাহলে আপনারা কেন বারবার বলছেন স্বাস্থ্যবিধি মানাবেন আইন দ্বারা? তাই আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রয়োজন, জনসচেতনতা। বর্তমানে করোনার ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয়েছে। ভ্যাকসিনেশনের পরও যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদেরকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালনে সচেতন হতে বলা হচ্ছে। যদি স্বাস্থ্যবিধি প্রতিপালনের সচেতনতাই মুখ্য না হতো তাহলে ভ্যাকসিনেশনের পরও কেন স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যবিধির প্রতি সচেতন হতে বলেছেন? প্রশ্ন রেখে গেলাম বিরোধী দলের দলনেতার কাছে, আশা করছি এড়িয়ে না গিয়ে প্রশ্নের জবাবটি অবশ্যই দিয়ে যাবেন। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অন্তর্ভুক্ত সেবা স্বাস্থ্য কল সেন্টার প্রতিনিয়তই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন, যা স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসচেতনতার অংশ। তাই বলা যায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে আইনের কঠোর প্রয়োগ নয়, জনসচেতনতাই মুখ্য। আর লকডাউন যখন শিথিল করা হয় ঠিক সেই সময়ে কালের কণ্ঠ নামক সংবাদপত্রের একটি প্রতিবেদনে বলা হয় কক্সবাজার, রাঙামাটি, সাজেক সহ আরো বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। আবার 11 এপ্রিল 2021 সালে যুগান্তর পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় হাটবাজার সহ বিভিন্ন শপিং মলে স্বাস্থ্যবিধি তোয়াক্কা করে মানুষের ভিড় রীতিমতো বেড়েই চলেছে। মাননীয় সভাপতি, করোনা সম্পর্কে জার্মানি নামক দেশটির সরকার অত্যন্ত সচেতন ছিলেন, কিন্তু সেখানকার মানুষ সচেতন ছিলেন না। তারা দেশটির বার্লিনের 20,000 জন
জন একত্রিত হয়ে করোনা ও স্বাস্থ্যবিধি বিরোধী আন্দোলন করেন। সেই আন্দোলনে ৪৫ জন পুলিশ আহত হন এবং ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকেন। মাননীয় সভাপতি, আইন প্রয়োগের মাধ্যমে কিন্তু জার্মানিতে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্ভব হয়নি। সেহেতু এটাই প্রমাণ হয় যে স্বাস্থ্যবিধি প্রতিপালনের প্রয়োজন জনসচেতনতা। মাননীয় সভাপতি, গত ১২ই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি প্রতিপালন হচ্ছে না। শিক্ষার্থীরা সচেতন বলেই কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্ভব হচ্ছে। মাননীয় সভাপতি, জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই। মাননীয় সভাপতি, আমাদের বিরোধী দলের প্রথম বক্তা বলে গেলেন সচেতন করতে আইনের কঠোর প্রয়োজন, সচেতন করতে স্বাস্থ্যবিধি মানতে এবং জনগণকে সচেতন করতে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। আমি যদি একটি উদাহরণস্বরূপ বোঝাতে চাই, আমার বন্ধু সৌরভ করোনাকালীন সময়ে বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক পরে না, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে না, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সামনে জরিমানার ভয়ে কিন্তু সে তার মাস্কটি ব্যবহার করছে। কিছুদিন পর জানতে পেলাম সে নাকি করোনায় আক্রান্ত। তো মাননীয় সভাপতি, আমার বন্ধু সৌরভ কেন করোনায় আক্রান্ত হলো? সে কি সেখানে তো আইন প্রয়োগ তো সঠিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীরা কঠোরভাবে পালন করেছিল, কিন্তু আমার বন্ধু সেখানে সচেতন ছিল না। তাই সচেতনতার কারণেই কিন্তু আমার বন্ধুর করোনা হয়েছে। সবার শেষে আবার বলবো, আগুন লেগেছে আগুন, কারণ প্রথমে সবার শেষে বলবো আগুন লেগেছে আগুন। তাছাড়া করোনা কম আইনের মহামারী। মাননীয় সভাপতি, আমরা আইনের আতঙ্কে বিশ্বাসী নয়, আমরা সচেতনতায় বিশ্বাসী। সেটা ভাবে পুলিশের সামনে সচেতনতায় বিশ্বাসী। মাননীয় সভাপতি, টেলিভিশনে বিভিন্ন সচেতনতা বিজ্ঞাপনে বলা হয় মাস্ক পরুন, অন্যকে পড়তে বলুন, করোনা থেকে বাঁচুন, যা স্বাস্থ্যবিধি প্রতিপালনের জনসচেতনতার অংশ। নিশ্চয়ই এখানে বলা হয় না আইন মানুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, করোনা থেকে বাঁচুন। আমরা জানি নেসেসিটি নোজ নো ল, অর্থাৎ প্রয়োজন আইন মানে না। যে প্রয়োজন আইন মানে না, আইনকে অবজ্ঞা বা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, সে আইন কিভাবে স্বাস্থ্যবিধি মানাবে? তাই এক্ষেত্রে প্রয়োজন জনসচেতনতা এবং জনসচেতনতা। নিশ্চয়ই এবার আপনারা আমার সাথে একমত পোষণ করবেন। যদি তারপরও বলেন না, তাহলে বলবো হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তাছাড়া আমরা যদি ঈদের সময় আমরা দেখতে পেয়েছি, ঈদের সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করেছেন। সেই মাঠ পর্যায়ে কাজ করার সময় কিন্তু জনগণ তাদের স্বাস্থ্যবিধি না মেনে তারা তাদের আত্মীয় এবং পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ নিয়েছে। এবং আমরা সেখানে দেখতে পেয়েছি যে টেলিভিশনে উঠে এসেছে যে জনগণের চাপে পড়ে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করেছে তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। তাই মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, আপনি মানলে মানবে সবাই, স্বাস্থ্যবিধি প্রতিপালনের জনসচেতনতাই চাই। তাই ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ কায়েস আহমেদ হৃদয়। আমি কায়েস আহমেদ হৃদয়কে দিয়েছি ৭০। ধন্যবাদ, ভালোই বলেছেন। আমি দিলাম 73। বাহাত্তর। 72। আমি ঠিক, অন্যেরা ভুল, এমন চিন্তার মানুষের সংখ্যাই সমাজে এখন বেশি। আর এই চিন্তাধারা থেকে বের করে নিয়ে আসে বিতর্ক। সুপ্রিয় সুধী, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রয়োজন জনগণের সচেতনতা। এই প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আজকের প্রতিযোগিতার শেষ বক্তা এবং বিপক্ষ দলের দলনেতা সামান্তা হককে আহ্বান জানাচ্ছি বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমি প্রথমে আমার স্পিচ শুরু করছি। 3, 2, 1। মাননীয় স্পিকার, মাননীয় মডারেটর, আজকে যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধির প্রতিপালনই প্রয়োজন জনগণের সচেতন।
মডারেটর, প্রথমেই যে ব্যাপারটি হলো সেটা হচ্ছে বলা হচ্ছে আইনের প্রয়োগ নাকি সব জায়গায় সম্ভব না মাননীয় স্পিকার। এখন তারা যেই কথাটি বলে গেলেন যে হচ্ছে জনগণের যেই ভীতিও বা জনগণ যেভাবে আমাদের বিভিন্ন ধরনের পাবলিক ফিঙ্গার গুলো আমাদের সচেতন করতেছেন বা তারা যে লকডাউনে আছেন সেই জিনিসগুলো আমরা জনগণের কাছে কিভাবে পৌঁছাবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন এমনও প্রত্যন্ত গ্রাম আছে মাননীয় স্পিকার যেখানে কিন্তু বিভিন্ন ধরনের টেলিভিশন থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে কারেন্ট পর্যন্ত নেই মাননীয় স্পিকার। তাহলে যেখানে কারেন্ট নেই মাননীয় স্পিকার সেইখানে আমি আমার সচেতনতা কিভাবে ছড়াবো মাননীয় স্পিকার? সেইখানে আমি কিভাবে মানুষকে জানাবো যে হচ্ছে আমার এই সকল পাবলিক ফিঙ্গার গুলা আমাদের সচেতন করছেন তারা লকডাউনে থেকে মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার তারা লকডাউনে থাকছে মাননীয় স্পিকার, তাদের লকডাউনে থাকার একটা কারণ আছে মাননীয় মডারেটর, কারণ হচ্ছে তারা লকডাউনে আছে, তাদের অর্থ আছে। কিন্তু এখানে কিন্তু লাস্ট বক্তা বলে গেলেন নেসেসিটি নোস নো ল। এখন যে রিক্সাওয়ালা সে কিভাবে নেসেসিটির ব্যাপারটা মানবে মাননীয় স্পিকার? তার যার ঘরে খাবার নেই বা যার খাদ্যর অভাব আছে মাননীয় মডারেটর, সে কিভাবে বুঝবে যে হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে হবে বা সে কিভাবে সচেতনতা পালন করবে মাননীয় স্পিকার? এখন যার ইনকাম 10 টাকা, অর্থাৎ যে দিন মজুর বা যে রিক্সাওয়ালা যে মুচি, তাদের কিন্তু পক্ষে সম্ভব না যে স্বাস্থ্যবিধি প্রত্যেকটা ভাবে মেনে চলা মাননীয় স্পিকার। এখন কথা হচ্ছে যে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি ম্যাম? এখন যদি আমরা আইনের প্রয়োগ করি, এখন সেই সকল আইন প্রয়োগকারী সংস্থা তাদের যে মাস্ক বিতরণ করে, তাদের যে যদি হ্যান্ড স্যানিটাইজার দেয়, তাহলে কিন্তু মাননীয় মডারেটর দেখা যাবে স্বাস্থ্যবিধি কোনোভাবে হলেও প্রতিপালন হচ্ছে মডারেটর। এখন সচেতনতা নিজের জ্ঞান বলা হচ্ছে, আমরা কিন্তু এখানেই বলা হচ্ছে জনগণের সচেতনতা। এখন জনগণের সচেতনতা বলতে একটা ব্যক্তির সচেতনতা কিভাবে মানতে পারি মাননীয় মডারেটর? এখন সে বলা হচ্ছে যে বাড়িতে যে হাত ধুবে বা না ধুবে সেটা তার বিষয়। এখন আমরা কিন্তু জনগণের কথা ভাবছি। এখন কোন প্রতিষ্ঠানে ঢোকার সময় যখন মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে, তখন কিন্তু অনেকগুলো জনসংখ্যা থাকছে, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো জনসংখ্যা থাকছে। এখন জনগণের থেকে জনগণে করোনা ভাইরাস ছড়ায়। তাহলে আমি যখন প্রতিষ্ঠানে ঢোকার আগে মাস্ক পরে নিচ্ছি নির্দেশে, অর্থাৎ কঠোর আইনের ফলে, তখন কিন্তু আমার মধ্যে সেই করোনা ভাইরাসটা আসছে না বা করোনা ভাইরাস ছড়ানোর প্রভাব কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, কঠোর বিধিনিষেধ প্রয়োগ করার ফলেও কিন্তু করোনা ভাইরাস হতে পারে, কিন্তু আমরা বলছি যে সেই সংক্রমণটা আমরা কমাবো। এখন কিভাবে কমাবো সেটা হচ্ছে আমরা প্রতিষ্ঠানে ঢোকার সময় যেহেতু জনসংখ্যা অনেক বেশি থাকছে, সেহেতু আমরা মাস্ক পরতে বাধ্য করি। তারপরে কি করছি মাননীয় মডারেটর? আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি। আমরা যখন যে কোনো প্রতিষ্ঠানে ঢুকতে যাই তখন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে দেন ঢুকতে হয়। তাহলে কি হচ্ছে, আমার হাতের জীবাণুটাও নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে আমি ওখানে ঢোকার পরে যেইভাবে আমি মানুষের সাথে মিশছি বা যা কিছু করছি, তাইলে কিন্তু আমার জীবাণুটা বা আমার যেই সংক্রমণটা সেটা ছড়াচ্ছে না। এখন বলা হয়েছে হাঁচি কাশির সময় হচ্ছে হাত বা কুনুই দিয়ে। এখন যদি আমাকে আইন প্রয়োগকারী সংস্থা সবসময় বলে যে তুমি মাস্ক পরে থাকবা, তাহলে কিন্তু আমার হাঁচি কাশির সময় যেই জীবাণুটা যাচ্ছে সেই জীবাণুটা কিন্তু অন্য মানুষের মধ্যে ছড়াতে পারছে না মাননীয় মডারেটর। তাইলে কি হচ্ছে, তাইলে কিন্তু রোগ ছড়ানোর ওয়েও কিন্তু কমে আসছে মাননীয় মডারেটর। এখন বলা হচ্ছে যে আইন ভীতিকর অবস্থা। আইন আপনি যদি ভীতিকর বলেন, তাহলে আইন তাদের জন্য কি বলবেন যারা বাসায় চুরি করে। এখন যদি আইন ভীতিকর হয়, তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষজন কিন্তু সেই আইনের উপর নির্ভর করেই বসে আছি। আমরা কিন্তু আইনের উপর ভরসা করেই বসে আছি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আইন ভীতিকর না। আমরা ভাবছি যে আমাদের জন্য আইন প্রয়োগকারী সংস্থায় কিন্তু আমাদের এসব চুরি বা ডাকাতি রাহাজানি যেগুলো থেকে বাঁচাতে পারে মাননীয় স্পিকার। এখন বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধির কঠোর প্রয়োগ ঈদ বা যে কোনো সময় মানা হচ্ছে না। এখন এই ব্যাপারগুলা কি বলতে পারি? এখন আমরা চাচ্ছি কি যে আমরা আইন প্রয়োগকারী সংস্থা আমাদের এই কঠোর সচেতনতার মাধ্যমে, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে সিসি ক্যামেরা লাগাতে পারি। আমাদের দেশ এখন উন্নত দেশের পর্যায়ে চলে যাচ্ছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখতে পারি যে কে স্বাস্থ্যবিধি মানছে বা কে স্বাস্থ্যবিধি মানছে না। এখন আমরা যদি গ্রাম পর্যায়ের কথা বলি, যে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যবিধি মানা, এখন শহর পর্যায়ে জনসংখ্যা আর গ্রাম পর্যায়ে জনসংখ্যা কিন্তু এক না। গ্রাম পর্যায়ে জনসংখ্যা অনেক বেশি এবং শহর পর্যায়ে জনসংখ্যা অনেক বেশি এবং গ্রাম পর্যায়ে কম। তাই গ্রাম পর্যায়ে কিন্তু পুলিশরা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এবং স্বাস্থ্যবিধি মানাইতে পারে।
কিন্তু শহর পর্যায়ে আমরা সিসি ক্যামেরা এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা এই সকল কাজ করতে পারি। এখন আমরা যদি বলি যে ব্যক্তি সচেতনতা, আমরা বলছি কোথায় যে হ্যাঁ মানুষের মধ্যে সচেতনতা একদমই থাকবে না তা নয়, কিন্তু ব্যক্তি সচেতনতা থাকবে, প্লাস আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আমরা এই করোনার সাথে যুদ্ধ করব এবং জয়যুক্ত হব। এটাই সব। সুতরাং আশা করি এইটাই প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মডারেটর। অসীমকে আউট হয়ে গেল। হ্যাঁ অসীম। অসীম সম্ভবত বিচ্ছিন্ন হয়েছেন। আমার মনে হয় লিয়াকত ভাই বলতে পারেন, জনাব লিয়াকত চৌধুরী। হ্যাঁ আমি ওকে দিচ্ছি 75। আমি 74 দিচ্ছি, 74। জি অধ্যাপক অসীম, অন্য দুজন দিয়েছেন, লিয়াকত ভাই এবং লিনা আপা নম্বর দিয়েছেন। আপনার নম্বর? আমি 73। আমি 73 দিয়েছেন। হ্যাঁ 73 জি। শেষ হলো বিতর্কিকদের বক্তব্য উপস্থাপন। সুপ্রিয় সুধী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর দ্বিতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতায় নির্বাচিত সেরা বিতর্কিক রাহাত রহমানের হাতে পৌঁছে গিয়েছে পুরস্কার ও ক্রেস্ট। ছবিতে আমরা রাহাত রহমানকে পুরস্কার হাতে দেখতে পাচ্ছি। সুপ্রিয় সুধী, আগামী 25শে সেপ্টেম্বর 2021 শনিবার সকাল 10টায় প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতার পঞ্চম পর্ব অনুষ্ঠিত হবে। পঞ্চম পর্বের বিষয় নির্ধারণ হয়েছে মানুষের সচেতনতায় মহামারী প্রতিরোধ করতে পারে। প্রস্তাবের পক্ষে বলবে ইকবাল সিদ্দিকী কলেজ এবং প্রস্তাবের বিপক্ষে বলবে বিএল কলেজ খুলনা। আপনাদের সবাইকে পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এবারে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য। বিচারকদের মধ্যে পরপর বলবেন অধ্যাপক অসীম বিভাকর, জনাব লিয়াকত চৌধুরী এবং জনাব রেজিনা ওয়ালি লিনা। ধন্যবাদ সঞ্চালক শাহানা আক্তার শিলা। আজকের এই চতুর্থ পর্বের অনলাইন বিতর্ক প্রতিযোগিতার বন্ধুবর সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সম্মানিত বিচারক মন্ডলী, সুপ্রিয় বিতর্কিক বৃন্দ এবং সুধী মন্ডলী যারা অনলাইনে যুক্ত হয়ে বিতর্কটি উপভোগ করছেন। আজকের যে বিতর্কের বিষয় আইনের কঠোর প্রয়োগ নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন, প্রয়োজন জনগণের সচেতনতা। দুই পক্ষই যথেষ্ট যুক্তি দেওয়ার চেষ্টা করেছে। দুপক্ষই তাদের পক্ষের যে বিষয়টি সে বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেছে। কেউ বলতে চেয়েছেন যে না, আইনের কঠোর প্রয়োগ নয়, জনগণের সচেতনতায় আসলে স্বাস্থ্যবিধি প্রতিপালনে কার্যকর ভূমিকা পালন করতে পারে। আবার আরেক পক্ষ বলেছেন যে না, জনগণের সচেতনতা নয়, আইনের কঠোর প্রয়োগ দ্বারাই স্বাস্থ্যবিধি প্রতিপালিত হতে পারে। বিতর্ক যখন আমরা শুনি, কোন পক্ষ যখন যুক্তি উপস্থাপন করেন তখন স্বাভাবিকভাবে মনে হয় যে তাদের যুক্তিটি বুঝি ঠিক, কিন্তু একটু নৈর্ব্যক্তিক অবস্থান থেকে আমরা যদি বিবেচনা করি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যদি বিবেচনা করি, তাহলে এটা আমরা ভাবতে পারি যে আইনের কঠোর প্রয়োগটা কাদের জন্য দরকার? যারা সচেতন নয়,
জনগণ যদি সচেতন হয় তাহলে আসলে আইন প্রয়োগ করার আর দরকার হয় না, কেননা জনগণ তখন এমনি এমনি যা যা পালন করা দরকার, স্বাস্থ্যবিধি যেভাবে মানা দরকার সেই বিধিগুলো তারা মেনে চলে। তাহলে আমরা কখন লকডাউন দিতে বাধ্য হয়েছি? যখন জনগণ স্বাস্থ্যবিধিগুলো ঠিকভাবে প্রতিপালন করছিলেন না, এবং লকডাউন দেওয়ার কারণে আমরা দেখেছি যে সংক্রমণ অনেকটাই হ্রাস পেয়েছে, অনেকটাই কমেছে। তাহলে কেবলই কি আইনের কঠোর প্রয়োগ দিয়েই এগুলো করা সম্ভব? না, আইনের কঠোর প্রয়োগ একটা পর্যায় পর্যন্ত করতে হবে, কিন্তু সর্বশেষে আমাদের জনগণের সচেতনতার উপরে নির্ভর করতে হবে। কেননা জনগণকে যদি সচেতন করা না যায়, এবং জনগণকে সচেতন করবার মূল শর্ত কি? জনগণকে শিক্ষিত করা, জনগণকে বোধ সম্পন্ন করা। সেটি যদি করতে পারি তাহলেই কেবল স্বাস্থ্যবিধি নয়, স্বাস্থ্যবিধি সহ জীবনকে সুন্দর করবার জন্য আর যা যা প্রয়োজন সবগুলোই বাস্তবায়ন করা সম্ভব। আমরা আইনের কঠোর প্রয়োগ এবং সচেতনতা দুটাকেই গুরুত্ব দেব, তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সময় শেষে আমাদের আসলে বোধহয় ফিরে যেতে হবে সচেতনতার কাছে। উভয় পক্ষের জন্যই শুভকামনা, এবং আবারও বলি, আমরা এখন পর্যন্ত বিপদ মুক্ত হইনি। আমাদের আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে, আমাদের আরো বেশি স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। তাহলেই যদি এই যে বৈশ্বিক মহামারী, এই বৈশ্বিক মহামারীকে আমরা প্রতিরোধ করতে পারবো, প্রতিহত করতে পারবো, এবং বৈশ্বিক মহামারীর হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই অনেক অনেক ভালো থাকবে। ধন্যবাদ বন্ধু অসীম বিভাকর তার চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য। তিনি বিচার কার্যে অংশগ্রহণ করেছিলেন। আছেন লিনা আপা, রেজিনা ওয়ালি লিনা, তিনি বিচার কাজ করেছেন। আমি শুরু করছি আমাদের সভাপতির মাধ্যমে, যিনি এই একটি গুরুত্বপূর্ণ বিতর্কের সভাপতিত্ব করেছেন, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে বলছি। এবং বিচারক মণ্ডলীর কথা তো বললামই, এবং যারা এই বিচারকটিতে বিতর্কে অংশগ্রহণ করেছেন তাদেরকে স্বাগত জানাই। যারা শুনলেন এবং যারা বললেন, মানে মন্তব্য করলেন এতক্ষণ, তাদেরকেও ধন্যবাদ জানাই। এই গুরুত্বপূর্ণ যে বিতর্কটি হলো, সেই বিতর্কটাই শেষ কথা নয়। আমরা বলে নিতে পারি যে এই বিতর্কটা একটা শুরু হলো, একটা শুরু করা যেতে পারে। এর থেকেই আমরা অনেক কিছু ভেবে নিতে পারি। সেই দিক থেকে এই বিতর্কটি একটি বীজ মন্ত্র বলা যেতে পারে, খুব বড় কথায় বলতে গেলে বীজ মন্ত্র বা শুরু, বা একটা কনসেপশন ইনিশিয়েশন করলো আর কি বলা যেতে পারে। আমি দুটো মহামারীর কথা বলি। প্রথমত আমার অভিজ্ঞতা, একটা হচ্ছে বসন্ত, আর একটা আমি পড়েছি প্লেগ। প্লেগের ব্যাপারে ব্রিটিশ আমল থেকে আমরা লক্ষ্য করেছি যে প্লেগ মানুষেরা এক ধরনের আচরণ করত, এক ধরনের আচরণের বিরোধিতা করত, কিন্তু ব্রিটিশরা খুব ভয় পেয়ে তাদেরকে আইনের ভিতরে আনার চেষ্টা করতো, তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতো নানানভাবে। এই দোটানাটা আমি লক্ষ্য করেছি সেটা মহামারী সম্পর্কে পড়তে গিয়ে। আমি আরেকটি কথা বলতে চাই প্লেগ সম্পর্কে। পাঞ্জাবের একটা জায়গা থেকে উদাহরণ দেওয়া হয়েছে যে পাঞ্জাবের মানুষগুলো, সাধারণ জনগণ কি করত, তারা দেখেছি যে মুসলমান যারা আছে তারা এক ধরনের মোল্লা মৌলবীকে খাওয়াতো, একটু শিল্লির ব্যবস্থা করতো, একটু দোয়া দরুদ করতো বা অন্য কিছু আচরণ করত। কিন্তু অন্যরা কি করত, তারা যারা তাদের জন্য তাদের যে আচরণগুলো করতো, ধরে নিয়ে হিন্দু ধর্মের ভিতরে যারা আছে আচরণগুলো করতো, হিন্দু ধর্মের ভিতরে যা আছে আরেকটি কাজ তারা করতো। একটা যেখানে হতো আসলে সেই জায়গা থেকে একটা মানে মুখোশের মতো, একটা মূর্তির মতো একটা ভ্যাবাচাকা মার্কা, মানে কঠোর একটা মুখ তারা বসিয়ে দিত। কেন? তারা মনে করতো ওই কঠোর মুখটি, ওই ভয়ঙ্কর মুখটি আসলে প্লেগটাকে থামিয়ে দিতে পারবে।
এটাকে আমরা কুসংস্কার বলবো? জানি না। আমি বলি যে এটা কুসংস্কার নয়, এটা হচ্ছে ভেতরের একটি শক্তির উদ্বোধন তৈরি করা। আমি তাই মনে করি জায়গাগুলোতে। আরেকটি বসন্ত, যেটা আমি নিজেও বসন্তে পড়েছিলাম, আমি নিজেও জানি জায়গাটাতে আমাদের পাড়াতে বা ওই কিছু জায়গাতে বসন্ত যখন শুরু হয়ে গেল একটা পাড়ায়, তখন কি করলো, কিছু মানুষ এসে ওই পাড়াটাকে একদম একদম সেপারেট করে ফেললো, করে একটা লাল পতাকা টানিয়ে দিল তারা, যে ওখানে যাওয়া যাবে না, ওখানে বসন্ত হয়েছে, তোমরা দূরে সরে যাও। তারপরে কিছু মানুষ কি করলো, বাড়িতে বাড়িতে যে রাতের বেলাতে একটা সুর শুনতাম, তারা মাগন চায়, শিরনি চায়। কি করবে সেই শিরনি দিয়ে? সেই শিরনি তারা নিজেরা সবাই মিলে শিরনি করে সেই চালগুলোকে নিয়ে তারা শিরনি করে তারা কি করতো, মানুষগুলোকে খাওয়াতো। এই যে খাওয়ানোর ব্যাপারটি, আমি মনে করিনি এটা একটা বড় কথা, কিন্তু এর ভিতরে একটা পাবলিক এনগেজমেন্ট আছে, একটা শক্তির উদ্বোধন আছে। আবার সবাই মিলে, সব ধর্ম মিলে শীতলা পূজা করতো তারা। শীতলা পূজার ভিতর দিয়ে তারা কি করতো, নিশ্চয়ই শীতলা দেবী এই বসন্তটাকে দূর করে দেবে। এই যে মানুষের যে এনগেজমেন্ট, এটাকে আমি সচেতনতাও বলতে চাই না, আবার নিজেরা অন্য জায়গাতে একটা আইনের ব্যাপার তাও বলতে চাই না। যে কমিউনিটির যে এনগেজমেন্ট, যে জনগণের যে এনগেজমেন্ট, সেই এনগেজমেন্টটা দিয়েই কিন্তু করা যেতে পারে। তারপরও আর একটা ব্যাপার ছিল, আমাদের স্কুলে ধরে নিয়ে যে টিকা দিয়ে দিত, একবার দুইবার টিকা দিত, আমরা ভয় পালিয়ে গেল, আমাদেরকে ধরে আনা হতো, এনে হাতে টিকা দেওয়া হতো, জ্বর হতো, ফোড়া হতো, তারপরে আস্তে আস্তে সেই বসন্তটি চলে গেল। তাহলে দুটো জিনিস আমি লক্ষ্য করেছি, জনগণের স্বতঃস্ফূর্ত এনগেজমেন্ট, সেটা সচেতনতা থেকেই হোক আর যাই কিছু হোক, আর একটা হচ্ছে জ্বর করে বসন্তের টিকাটা দিয়ে দিতে হবে। তার জন্য কি হবে, একটি শক্তিশালী জনগণের একটি শক্তি তৈরি হবে, দুই ভেতর থেকে একটি শক্তি তৈরি হবে, দুই শক্তি মিলে আসলে একটা অ্যান্টিবডি তৈরি হবে, যা আসলে আমরা পুঞ্জীভূত যে অ্যান্টিবডি বলি, সেই অ্যান্টিবডিটা তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে একটা নির্মূল হয়ে যাবে। আমাদের যে যারা বিতর্ক করেছেন তারা এইগুলো কোনো না কোনো ভাবে বলেছেন। আমি একটা জিনিস লক্ষ্য করি, একজনের বক্তা আমার বক্তব্যটাকে একটুখানি ঘুরিয়ে দেবার চেষ্টা করেছেন, যা আমি ভাবিও নাই। তিনি বলেছেন যে জনগণ যদি কথাটা বলি আমি, তাহলে জনগণ যদি বলি, আমাদের অধিকাংশ মানুষ হচ্ছে জনগণ, একেবারে খেতে খাওয়া মানুষ। আমাদের এই কথাটা যদি আমরা সমগ্র মানুষের দিক থেকে চিন্তা করি, তাহলে আমাদেরকে একটু হিমশিম খেয়ে যেতে হয়। আইন কার জন্য, সচেতনতা কার জন্য? মানুষটা তার জীবিকার জন্য যায়, জীবিকার জন্য করতে পারবে। সেখানে যদি সে নাই বা পাপ করতে পারে, 10 টাকা দিয়ে যে মাস্ক নাই করতে পারে বা কিছু নাই করতে পারে, যদি স্যানিটাইজার নাই দিতে পারে, তাহলে আমরা কি করতে পারি, কি করা যেতে পারে এই জনগণকে নিয়ে? আমাদের সমস্ত জনগণের কথা ভাবতে হবে। একটা কথা আমি বলে নেই, সেটা হলো এই যে একটা ফাঁক আছে কিন্তু আমাদের এই প্রস্তাবনার ভিতর দিয়ে, আইন এবং সচেতনতা। এখন আইন আসলে মূলত কোনো অবকাঠামোগত কোনো ব্যাপার নয় বা সেপারেট কোনো কিছু নয়। এটা হচ্ছে কি যে আমরা যেটাকে সচেতনতার বলি, তারই একটি অংশ কিন্তু আইন, অর্থাৎ উপরিকাঠামোর একটা ব্যাপার আছে আইনের ভিতরে। অর্থাৎ আইন কিন্তু যদি আমরা নিজেরা মানি বা করি, তাহলে সেই আইনটি কিন্তু আমাদের সচেতনতা থেকেই হয়। আবার এটা অপপ্রয়োগ আছে আইন নিয়ে, সেটা হচ্ছে কি, আইন একটা স্ট্যাটিস্কো তৈরি করে, অর্থাৎ আমি একটা ল অ্যান্ড অর্ডার তৈরি করে দেবো, সেই ল অ্যান্ড অর্ডারের ভিতরে তোমাদের থাকতে হবে, একটা অথরিটি তারা তৈরি করে দেয় আইনটাকে। মনে হয় যেন এটা একটি অবকাঠামো, আসলে অবকাঠামো নয়, এটা একটি কনসাসনেস, এটা একটি চেতনা। চেতনা মানে কাদের চেতনা? কর্তৃত্ব পরায়ণ একটা জায়গার একটা চেতনা। সেই চেতনাকে দিয়ে কি হয়, একটা স্থিতি অবস্থা তৈরি হয়ে যায়, যাতে বেশি বাড়াবাড়ি না হয়ে যায়, সবাই যাতে ল অ্যান্ড অর্ডারের ভিতরে থাকে। এই জায়গাগুলো থেকে আমাদের আইনকে দেখতে হবে। আরেকটি কথা, যদি এইটা যদি আমি সচেতনতার ভিতরে দেখি আর অবকাঠামোর ভিতরে দেখি, তাহলে সমস্যাটা কোথায়? দুইভাবেই তো দেখা যেতে পারে আইনের ব্যাপারটা, কিন্তু সচেতনতা এই জায়গাটাতে আমাদের একটু বিবেচনায় রাখতে হয়। সচেতনতাটা আসলে কিভাবে তৈরি হবে? সচেতনতা তৈরি করার ক্ষেত্রে যদি বলি যে কোত্থেকে সচেতনতা আসে, বাস্তবের যে অভিজ্ঞতা, তার থেকে তো আমাদের সচেতনতা আসবে। সচেতনতা নানান ধরনের হতে পারে, সেটা ফলস হয়ে যেতে পারে, বিভ্রম আসতে পারে সচেতনতার ভিতরে, কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতার ভিতর থেকে আসবে। একজন করোনা রোগী জানে যে আসলে কি বাস্তব অভিজ্ঞতাটা কি, একজন মানুষ জানে যিনি এর ভেতরে একটা পারিবারিকভাবে থাকেন, তিনি জানেন সচেতনতাকে কি। তারপরেও কি এর যিনি জানেন না, তিনি কি সচেতনতা হবেন না? তিনি কি এই বোধের ভিতরে থাকবেন না? জয়সিংহ বিভাকর বললেন এটা বোধ থাকবে না। হ্যাঁ, থাকবে, এই বোধটি থাকার দরকার, কিন্তু বোধ তো আসলে আমাদের কনটেক্সট দ্বারা চালিত হয়, আমাদের পরিপার্শ্ব দ্বারা চালিত হয়, সেটাকে তো আমাদের বদলাতে হবে। মানুষের যে
পরিপার্শ্ব অবস্থা, সেই পরিপার্শ্বতা, যে কন্টেক্ট বলি আমরাকে, যে পরিস্থিতি বলি, সেইগুলো তো আমাদের আসলে পালতে হবে। মানুষকে তো একটা অবজেক্টিভ জ্ঞান দিতে হবে, একটা বাস্তবমূলক জ্ঞান আমাদের দিতে হবে, তবেই না মানুষ আসলে সচেতন হবে। এক্সাম্পল দিতে হবে যে এই অবস্থা এই, তাহলেই সেটা মানুষকে একটা বাস্তব সম্পূর্ণ সচেতনতা তৈরি করতে পারে। মানুষ অনেক কিছু ভাবে সচেতনতার জন্য, মানে ও কি কিছু হবে, আমাকে অন্য কিছু বাঁচিয়ে দিবে, আমাদের অন্য কিছু ঠেকিয়ে দিবে, এটাকে আমরা কি বলবো? এক ধরনের কি একটা ইগনোরেন্স বলবো, অজ্ঞতা বলবো, নাকি এটা তাদের আসলে পরিপার্শ্ব তাদেরকে বলে দিচ্ছে যে এই ধরনের কথা বলতে হবে? কি বলতে পারি আমরা জনগণ সম্পর্কে? সবশেষ সিদ্ধান্ত আসলে দিয়ে দেওয়া যায় না, বলাও যায় না, কিন্তু আমাদের প্রতি মুহূর্তেই সচেতনতা জাগাতে কাজ করতে হবে, এবং আইন যারা প্রতিপালন করছে সেই আইনের ফাঁক ফোকরটা আমাদের দেখাতে হবে, বোঝাতে হবে আইনটা এইরকম নয়, এইরকম হওয়া উচিত, এইরকম জায়গাতে করা উচিত, এটাও তো আমাদের দরকার হয়ে পড়বে। অতএব দুটো যদি এটাকে একটা অবকাঠামোগত ভাবে ধরি, নিজের জায়গা ধরি, সেই দিক থেকেও যদি সচেতন জায়গাতে ধরি, সেই দিক থেকেও আমাদের আইনের কোন জায়গাতে ভালো দিক, কোন জায়গাতে মন্দ দিক, সেটাও আমাদের বোঝাতে হবে, সচেতনতার জায়গাতেও আমাদের আনতে হবে, এবং পাবলিক এনগেজমেন্টের জায়গাতেও আমাদের নিয়ে আসতে হবে। তা না হলে এই যে প্যান্ডামিক যেটা বলা হচ্ছে, তার যারা আমরা পারবো না, এবং পারবো না যে কি করে 70% উপরে মানুষের একটা অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডির মাধ্যমে আস্তে আস্তে আমরা দূর করতে পারবো। তাহলে দুটো জায়গাতেই আমাদের দরকার হয়ে পড়তে পারে। একটা যদি বিভাজন করি, আমি বিভাজন করতে পারি, আমি ডুয়েলিজম করতে চাই না, আমি বলতে চাই যে দুটো মিলে একটা জায়গাতেই আমাদের আসতে হবে, একটা ইউনিটির ভিতরে আনতে হবে, সেটা হলো আইন এবং সচেতনতা। এই দুটোর মিশেলের ভিতর দিয়ে একটি মহামারীকে আমরা আনতে পারি। যেভাবে আমরা প্লেগকে সরিয়ে দিয়েছি, যেভাবে আমরা বসন্তকে সরিয়ে দিয়েছি, যেভাবে আমরা কলেরাকে সজন করে দিয়েছি, সমস্ত মিলিয়ে জনগণের কথা আমাদের আমলে আনতেই হবে, এবং পরিপূর্ণভাবে তাদের কনটেক্সটের কথা বিবেচনা করে আমাদের এগোতে হবে। তাহলেই আমরা পারবো এই ধরনের একটি মহামারীকে আসলে সরিয়ে দিতে। সবাইকে ধন্যবাদ। এবার বোধহয় আমার বলবার পালা। সভাপতির মাধ্যমে আমার সাথে ছিলেন লিয়াকত চৌধুরী এবং অসীম বিভাকর। আমরা তিনজনে মিলে এই দুটো দলের বক্তব্য শুনলাম, এবং বক্তব্যের বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক। স্কুল কলেজ খুলে দেওয়ার ঠিক মুহূর্তে এরকম একটি বিতর্কের আয়োজন করবার জন্য ইকবাল সিদ্দিকী প্রিন্সিপাল সাহেবকে অনেক ধন্যবাদ, এবং বাংলা ভাষা সাহিত্য চর্চা কেন্দ্র তার দায়িত্বের জায়গা থেকে এমন একটি প্রাসঙ্গিক বিষয় বিতর্কের অবতারণা করেছে, যা আজকের এই অনুষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের ভেতরই একটা জিজ্ঞাসা তৈরি করবে, একটা অভ্যাসে অভ্যস্ত হবার জন্য প্রতিজ্ঞা তৈরি করবে, এবং তাদের সাথে সংশ্লিষ্ট যে মানুষজন আছে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সহকর্মী, সহযাত্রী, সবাই মিলে একটি বড় মাপের জনগোষ্ঠী উপকৃত হবে। পথের কি শেষ আমরা জানি? যে পথটা এখন আমাদের জন্য এলো, মহামারীর একটি পথ। এই মহামারীর পথকে অতিক্রমের জন্য দিন রাত খাটাখাটুনি করে বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিষয়ক চিন্তা ভাবনার মানুষেরা একটা উপায় বের করেছে। সেটি সার্বিক উপায় নয়, কিন্তু সেই উপায়টি যদি বিশ্ববাসী মেনে চলে এবং বিশ্বের এই বৃহৎ পরিসরে যে দেশগুলো আছে, প্রত্যেকটি দেশ তার রাষ্ট্রীয় অবকাঠামোর মধ্যে যে নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলো মেনে চলবার অভ্যাস যদি করি, তবে একটি স্বাধীন জাতি হিসেবে অন্য মানুষের স্বাধীনতা রক্ষার একটি সুযোগ তৈরি হয়, এবং সেই সুযোগটি মৃত্যুর হারকে কমিয়ে দিয়ে সুস্থতার জায়গায় নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে পারে। স্বাস্থ্য সকল সুখের মূল। সেই স্বাস্থ্যকে অবহেলা করতে 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 এমন একটা জায়গায় মানুষ চলে গিয়েছে যে সেই স্বাস্থ্যকে রক্ষা করবার জন্য ভিন্নভাবে ভাবতে হচ্ছে, এবং ভিন্নভাবে ভাবতে গিয়ে এই প্রকৃতির যে শাস্তি, সেই শাস্তি মোকাবেলা করবার জন্য মানুষকেই
মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে। একটা মাস্ক, একটা স্যানিটাইজারের বোতল, এটি এখন সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছে। আর নির্ধারিত সেই দূরত্ব, এই দূরত্বকে বলা হচ্ছে সামাজিক দূরত্ব। আসলে এই দূরত্ব হলো শারীরিক দূরত্ব। হয়তোবা তাৎক্ষণিকভাবে এরকম একটি শব্দ চলে এসছে যার অনুবাদে আমাদের বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি একটু ধাক্কা খেয়েছে। ধাক্কা খেলেও আমরা জানি আমরা সামাজিক মানুষ। আমাদের বাংলাদেশের যে মানবিক মূল্যবোধ সেটি অত্যন্ত সুদীর্ঘ, অত্যন্ত নিবিড় এবং ঘনিষ্ঠ। সেই ঘনিষ্ঠতার ভেতরে স্বাস্থ্যবিধি মানবার যে দূরত্বটুকুন, শারীরিক দূরত্ব, এবং আমি যেন কারো মৃত্যুর কারণ না হই, আমি যেন সেই জায়গাটিতে একটু ঠিক থাকি, একটি নিয়ম বলে দেয়া হয়েছে, সেই নিয়মটাতে অভ্যস্ত হই। ছোট্ট একটা শিশু যখন পৃথিবীতে আসে একটু 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 করে সে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় এবং একটা সময় সে বিশ্ববাসীর সমান্তরালে নিজেকে প্রস্তুত করতে থাকে। কিন্তু একটি অবুঝ প্রাণীর সেটি করতে হয় না। সে প্রাণী সুলভ একটা যোগ্যতা নিয়ে জন্মের কিছু পরই নিজেকে বাঁচিয়ে চলতে পারে, কিন্তু মানুষদের পক্ষে সেটা সম্ভব হয় না। একটা শৃঙ্খলার ভেতর থেকে মানুষকে বেড়ে উঠতে হয় এবং মহামারী কালীন এই সময়ে যে শৃঙ্খলাটা আমাদের দরকার সেটি আজকের বিতর্কের প্রাসঙ্গিক বিষয়। আমরা যারা নাম্বার দিয়েছি তারা কিছু কার্যকারণের উপর আমাদের এই নাম্বারগুলোর হেরফের হয়েছে, কিন্তু বক্তব্যের প্রতি আমার তো সমর্থন রয়েছে, কঠোরতার প্রতিও সমর্থন রয়েছে, আবার এই যে সচেতনতা তার প্রতিও সমর্থন রয়েছে। যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে বোঝানোর জন্য একটু নিয়ম বলে দেয়া, সে নিয়ম মানতে একটু সাহায্য করা, সে সাহায্য করতে যে একটু তো কঠোর হতেই হচ্ছে। সেই জন্য রাষ্ট্রের ব্যবস্থাপনা রয়েছে এবং সচেতন মানুষ যারা তাদেরকেও সেই কঠোরতা অবলম্বন করতে হচ্ছে। যেমন করে বাবা কিংবা মা পরিবার প্রধান হয়ে একটি নির্দিষ্ট কঠোরতার মধ্যে পরিবারের শৃঙ্খলা রক্ষা করে, তেমনি একটি কঠোরতার মধ্য দিয়ে আমরা আমাদের এই যে মারাত্মক ভাইরাসকে প্রতিরোধ করব এবং সেই প্রতিরোধের ভাষা হবে একটু কঠোরতায়, একটু সচেতনতায়, একটু যোগ্য মানুষ হয়ে ওঠা। যারা স্কুল খুলেছি এবং স্কুলে যাচ্ছি, স্কুলের নিয়মকানুন মেনে চলছি, তারা তো শিক্ষিত জনগোষ্ঠী, তাদেরকে তো আর শেখাতে হবে না, তারা তো সচেতন, তারা সব দেখেছে, তারা সব জানে। তাদের প্রধান শিক্ষককেও যে খুঁজতে হবে না, কে সেটা মানছে না। তার পাশে যে বন্ধুটি আছে সে লক্ষ্য করবে কে ভুলে যাচ্ছে, তাকে আবার মনে করিয়ে দিতে হবে, তাকে আবার সহযোগিতা করতে হবে আচরণটি করবার জন্য। এইভাবে যদি আমরা অভ্যস্ত হয়ে উঠি, সুইডেনের মানুষ যেমন অনেক কিছু না মেনেও সুন্দর তাদের স্বাভাবিক জীবনযাপন করেছে শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে, আমরাও সেই জায়গায় পৌঁছে যেতে পারবো। কারণ মাত্র 9 মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ তাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। তখন যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধ করেছিল। আর এখন আমরা তো উন্নয়নশীল একটি জাতিগোষ্ঠীর দিকে যাচ্ছি। সেই জায়গাতে আমাদের যে সচেতনতা, আমাদের যে ঐক্যবদ্ধ থাকবার যে মানসিকতা, সেটি নিশ্চয়ই বিশ্ব মানচিত্রেও করোনা প্রতিরোধে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আসবে এবং সেটি সম্ভব করবে ছাত্র সমাজ, যাদের স্কুল খুলে দেয়া আছে তারা। কারণ ছাত্র সমাজ দেশের সবচেয়ে সচেতন অংশ এবং এই ছাত্র সমাজ যদি সচেতন হয়ে সেই যে মনে আছে তো আপনাদের যানজটের আন্দোলনটির কথা, সেরকম করে এই করোনা জটের আন্দোলনেও তারা স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশকে একটি সুমহান উচ্চতায় আসীন করবে। যেমন তারা স্বাস্থ্যে অটুট, সুবল এবং শক্তিমান হবে সুলতানের সেই ছবির মানুষগুলোর মতো, তেমনি তারা মনের দিক থেকে মননের দিক থেকেও স্বাস্থ্যবান হয়ে এই করোনাকালীন সময়ের বিধি নিষেধ মেনে জীবনযাপনে আমাদেরকেও, আমাদের বড়দেরকেও সচেতন করবে, পাশের বন্ধুটিকেও সচেতন করবে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।
অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত বিচারকদের তাদের সুপরামর্শ ও সুচিন্তিত মত প্রদানের জন্য। প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর আয়োজন সফল করতে নেপথ্যে থেকে যারা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছেন তারা হলেন সমন্বয়ক জনাব রবিউল ইসলাম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফল সংরক্ষণে জনাব এনামুল হক, প্রভাষক উচ্চতর গণিত, জনাব আফরোজা আজাদ কথা, প্রভাষক কৃষি শিক্ষা, সময় নিয়ন্ত্রকে জনাব আব্দুল করিম, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভিডিও সম্পাদনায় জনাব মোহাম্মদ রবিউল, ভিডিও এডিটর এবং কারিগরি সহযোগিতায় জনাব আল আমিন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং জনাব গৌতম সরকার, সহকারী শিক্ষক। আয়োজনের সাথে সংযুক্ত থেকে সার্বিকভাবে সহায়তা করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে আমি ফল ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্চালককে, কৃতজ্ঞতা সম্মানিত বিচারকদের প্রতি। অত্যন্ত সুন্দরভাবে আজকের প্রস্তাব সম্পর্কেও আপনারা ব্যাখ্যা করেছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি ফলের দিকে যেতে চাই, কিন্তু একটা কথা না বললেই নয়। আমার কাছে কেন যেন আজকে একটু অতৃপ্ত লাগছে আগের 3টা পর্বের চাইতে। কিছু একদিক থেকে হলো ইন্টারনেটের সংযোগের কিছু সমস্যা, আবার আমার মনে হয় যে আমাদের বিতার্কিকরাও ঠিক অন্য পর্বে বিতার্কিকরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা কিছুটা হয়তো প্রস্তুতি নিতে তেমন করে সময় পাননি, এটাও হতে পারে। আমার একটা জিনিস আমাদের একজন সহকর্মীর কানে লেগেছে, সেটা হলো বিপক্ষ দলের প্রথম বক্তা এবং পক্ষ দলের দলনেতা দুজনই একটা শব্দ বলেছেন, সেটা হলো করোনা কালীন সময়ে। এখানে বাংলার অধ্যাপক, বাংলার বিভাগীয় প্রধান আছেন, তার সামনেই বলছি, যখন আমি বলবো করোনা কালীন তখন আর সময় কথাটা আসে না, অথবা করোনার সময়ে তখন আর কালীন কথাটা আসে না, এটা দীপ্ত হয়ে যায়, অনেকটা ভ্যাকেন্সি খালি নাই এরকম। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের বিতার্কিকদেরকে আরেকটু সচেতন হতে হবে এই ব্যাপারে। আমি যেটা বলতে চাই, যে দেশে আইনের শাসন আছে সেখানে তো মানুষ কি হয়, সচেতন হয়েই যায়। আবার আইনের শাসন ছাড়া কি মানুষকে আসলে সচেতন করা যায়, এগুলো নিয়ে নানান বিতর্ক হতে পারে। আমরা কিন্তু একটা ব্যাপারে বারবার বলেছি, বিতার্কিকরাও বলেছেন, অনেকেই বলছেন, জনগণ মানছে না, জনগণ স্বাস্থ্যবিধি মানছে না। মানে জনগণকে বললে কিন্তু খুব সুবিধা, কারণ ওখানে কেউ প্রোটেস্ট করে না। কোনো কমিউনিটিকে বললে, ব্যক্তিকে বললে সে কিন্তু সেটার একটা প্রতিবাদ করতে পারে। বাঙালি জাতি এরকম খারাপ, এই সেই, এগুলো বলে দেওয়াটা খুবই সহজ, কারণ বাঙালি জাতি হিসেবে ওইটা প্রোটেস্ট করার বা প্রতিবাদ করার, প্রতিরোধ করার সেই যে স্পৃহা সেটা জেগে ওঠে না, কারণ এটা একটা সমষ্টি, জনগোষ্ঠী। সেই জন্য জনগণের উপর যে কোনো দায় চাপিয়ে দেওয়া খুবই নিরাপদ এবং সহজ। আমি যেহেতু শিক্ষকতা করি, আমি যদি আমাদের কলেজের ছুটির ঘন্টা বাজিয়ে দেই, তারপর যদি আমি প্রিন্সিপাল হিসেবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্রদেরকে ডাকতে থেকে, এই ছুটি হয়নি ফিরে এসো, এটা হলো বৃথা চেষ্টা। যারা স্বাস্থ্যবিধি প্রণয়ন করবেন এবং প্রয়োগ করবেন, তাদের আচার আচরণে যদি দেখা যায় যে তারা এটা শুধু মুখেই বলছেন, নিজেরা কিছুই মানছেন না, তখন জনগণকে দায়ী করার আর কোনো সুযোগ আমাদের থাকে বলে আমি অন্তত বিশ্বাস করি না। যাই হোক, সেটা ভিন্ন ভিন্ন প্রসঙ্গ, ব্যক্তিগত বিশ্বাস। আর এইখানে আজকে তো যুক্তির মাধ্যমে যে ভালো যুক্তি উপস্থাপন করেছে, বা যে দল বা যারা শুদ্ধ উচ্চারণে বলেছে, তাদের স্বর প্রক্ষেপণ ঠিক ছিল, উপস্থাপনা ঠিক ছিল, তাদেরকেই বিচারকবৃন্দ বেশি নম্বর দেবেন। বিশ্ববিদ্যালয় দেখে, কলেজ দেখে, বা এই যুক্তির পক্ষে কতটা যুক্তি আছে সেইটা বিবেচনা করে আমাদের সম্মানিত বিচারকরা নম্বর দিচ্ছেন না, নম্বর দিয়েছেন আজকের এখানে এটা উপস্থাপন করতে গিয়ে বিতার্কিকরা যেভাবে যতটা দক্ষতার সঙ্গে তার যুক্তিকে উপস্থাপন করতে পেরেছে সেটার উপরে। সেই বিবেচনায়, বিচারকদের বিবেচনায় আজকে সেরা বিতার্কিক হয়েছেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিয়াদ হাসান। আর বিজয়ী হয়েছে পক্ষ দল ইকবাল সিদ্দিকী কলেজ। আমি বিজয়ী দল এবং সেরা বিতার্কিক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ৪র্থ পর্বের বিতর্ক প্রতিযোগিতা আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।